এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভারত ছেড়ে কোথাও যাননি শেখ হাসিনা, দিল্লিতেই। ভারতে পালানো নেতাদের ফিরিয়ে আনার চেষ্টা করব পররাষ্ট্র উপদেষ্টা। গ্রেপ্তারের 2 দিন পরে মুক্ত সাবের হোসেন চৌধুরী। আত্মগোপনে থাকা পুলিশ সদস্যদের ব্যাপারে জনসাধারণের সহায়তা চাইল ডিএমপি। স্বৈরাচার আওয়ামী লীগের রক্তে মিশে আছে লতিফ খান। আন্দোলনে আহতদের চিকিৎসায় দক্ষিণ কোরিয়া সহায়তা চাইলেন জামায়াতে আমির। ভারত ছেড়ে কোথাও যাননি শেখ হাসিনা, দিল্লিতেই। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের ফলে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর থেকে তার গন্তব্য নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। সম্প্রতি দিল্লি ছেড়ে শেখ হাসিনা আরব আমিরাতে গেছেন বলে খবর চাউর হয়। তবে আজ মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতে অবস্থান করছেন। তিনি দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন, এ জাতীয় সব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। দিল্লি থেকে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানিয়েছেন, তিনি গত 48 ঘণ্টায় বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন এবং তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা এখনো গত সপ্তাহে যেভাবে ছিলেন এই সপ্তাহেও ঠিক একইভাবে আছেন। তিনি দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনোই জানায়নি, কিন্তু সেই লোকেশন যে কয়েকদিনের ভেতরে মোটেও পাল্টায়নি সে কথাও জানানো হয়েছে। দিল্লির সাউথ ব্লকে একটি উচ্চপদস্থ সূত্র বিবিসির কাছে এমনও বলেছেন যে পরিস্থিতিতেই আসুক না কেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি। তিনি যদি পরে তৃতীয় কোনো দেশেও যান সেটা নিয়ে আমাদের লুকোছাপা করার তো কোনো কারণ নেই। ফলে শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনো দেশে পাড়ি দিয়েছেন এসব খবরকে উপেক্ষা করতেই পরামর্শ দিচ্ছেন তারা। ভারতে পালানো নেতাদের ফিরিয়ে আনার চেষ্টা করব পররাষ্ট্র উপদেষ্টা। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রীদের ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের নেতা ও সাবেক কয়েকজন মন্ত্রীকে ভারতে ঘুরতে দেখা গেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের ফেরত আনার কোনো উদ্যোগ নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা সেখানে ঘুরছেন সেটি আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, আমিও ততটুকুই দেখেছি, এর চেয়ে বেশি কিছু আমি জানি না। যেহেতু মামলা হচ্ছে বা হয়েছে, কোর্ট থেকে যদি বলি তাদের হাজির করতে হবে, অবশ্যই আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করব। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বক্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ নোট দেয়া হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রীও সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তাদের বক্তব্যগুলো আপাত দৃষ্টিতে শোভন নয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নীরব কেন এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমার মনে হয় এ ধরনের বক্তব্যের প্রতিবাদে যে বক্তব্য দিয়েছি সেটাই আপাতত যথেষ্ট। দেখা যাক পরিস্থিতি কি দাঁড়ায়, তাদের তো সামনে নির্বাচন আছে, সেগুলো নিয়েই তারা এগুলো কথাবার্তা বলে যাচ্ছেন। গ্রেপ্তারের 2 দিন পরে মুক্ত সাবের হোসেন চৌধুরী। বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া রাজধানীর পল্টন থানার 2 মামলা এবং খিলগাঁও থানার 4 মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আলাদা 2 আদালত এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন। এরপর সন্ধ্যা 6টা 25 আদালতের হাজতখানা থেকে মুক্তি পান তিনি। পুলিশের অভিযানে বিএনপির কর্মী মকবুল নিহতের মামলায় 5 দিনের রিমান্ডে থাকা সাবের হোসেন চৌধুরীকে আজ আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নাজমুল হাসান আসামি সাবের হোসেনের রিমান্ড শেষ না করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে সাবের হোসেন চৌধুরীর কোনো প্রশ্নেরই জবাব দিতে পারছেন না। কথোপকথনে জানা গেছে যে তিনি শারীরিকভাবে অসুস্থ ও হৃদরোগে আক্রান্ত। তার হার্টে 3টি রিং পরানো হয়েছে। বর্তমান শারীরিক পরিস্থিতিতে পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করে আশানুরূপ তথ্য পাওয়া যাবে না। সে কারণে আদালতের নির্দেশ অনুযায়ী 5 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ না করে আদালতে পাঠানো হলো। ভবিষ্যতে আসামির সুস্থতা সাপেক্ষে পুনরায় রিমান্ডের আবেদন করা হবে বলেও বলা হয়।
আত্মগোপনে থাকা পুলিশ সদস্যদের ব্যাপারে জনসাধারণের সহায়তা চাইল ডিএমপি। জুলাই ও আগস্টে শিক্ষার্থীদের আন্দোলন দমনে জড়িত থাকার পর আত্মগোপনে থাকা বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে খুঁজে বের করতে সহায়তা করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসান। তিনি বলেন, কিছু কর্মকর্তা 5ই আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন এবং এখনও কাজে ফিরে আসেননি। মঙ্গলবার বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, কিছু কর্মকর্তা হয়তো পালিয়ে গেছেন। আমাদের ধারণা কিছু কর্মকর্তা আত্মগোপনে আছেন। তিনি এই কর্মকর্তাদের খুঁজে বের করতে জনসাধারণের সহযোগিতা চেয়েছেন। ময়নুল হাসান বলেন, আমরা আশা করি সমাজের সর্বস্তরের মানুষ তাদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন। যদিও আমরা তাদের খুঁজে বের করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, তবুও আপনাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5ই আগস্ট বিভিন্ন থানায় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে গৃহীত আইনি পদক্ষেপের বিষয়টিও তুলে ধরেন ডিএমপি কমিশনার। তিনি বিশেষভাবে যাত্রাবাড়ী ও উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলার কথা উল্লেখ করেন, যেখানে আরো মামলা ঝুলে আছে। এসব ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর বিভিন্ন স্টেশনে দুর্ভাগ্যজনক ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। পুলিশের স্বাভাবিক কার্যক্রমে ফেরার সক্ষমতা সম্পর্কে জানতে চাইলে মাইনুল হাসান স্বীকার করেন, সাময়িক কাজে বিঘ্ন ঘটেছে। স্বৈরাচার আওয়ামী লীগের রক্তে মিশে আছে লতিফ খান। নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর ও কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে উপজেলার মধইল বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লে কর্নেল আব্দুল লতিফ খান। গণতন্ত্র পুনরুদ্ধার ও আগামীর রাষ্ট্রনায়ক দেশনেতা তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন শিরোনামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আকবরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খাজা নাজিমুল্লাহ চৌধুরী। এ সময় আরো বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন। মতবিনিময় সভায় লে কর্নেল আব্দুল লতিফ খান বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই 3টি জিনিস নিয়ে আসে। সেই 3টি জিনিস হচ্ছে দুর্ভিক্ষ, দুঃশাসন ও দুর্নীতি। আন্দোলনে আহতদের চিকিৎসায় দক্ষিণ কোরিয়ার সহায়তা চাইলেন জামায়াতে আমির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিসে সাক্ষাৎ ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সাথে সাক্ষাৎ শেষে তিনি একথা জানান। পার্ক ইয়ং সিক বলেন, বাংলাদেশের কোরিয়ার বিনিয়োগ অব্যাহত থাকবে। 2 মাস হয়েছে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। এ সময় তাদের সাফল্য কামনা করেন রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। জামায়াত আমির জানান, দক্ষিণ কোরিয়ার বাংলাদেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি ও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও কথা বলেছেন তারা।